নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে নওশাদ সিদ্দিকীকে কোন চ্যালেঞ্জ করলেন শওকত? পেটে পেটে এত শয়তানি, ভারতে হামলা চালাতে পাকিস্তানকে আকাশ ভাড়া দিচ্ছে বাংলাদেশ। 130টি পরমাণু অস্ত্র তোমাদের দিকে তাক করা, ভারতকে হুমকি পাক মন্ত্রীর। পুলিশকে বিভ্রান্ত করতে ছক খেপানো হয় গ্রামবাসীদের, মালদহে পাহারাদার খুনে গ্রেপ্তার 2। মুর্শিদাবাদে আসছেন মমতা ব্যানার্জি, প্রস্তুতি চলছে প্রশাসনের। মানবিক মুখ্যমন্ত্রী, এসএসসি চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক আর্থিক সাহায্যের ঘোষণা। বালুরঘাটে এসএফআই গোডাউনে তালা ঝুলিয়ে বিক্ষোভ জমিদাতাদের। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত সিউড়ি, পুলিশের লাঠিচার্জ। এবার আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল, বিশেষ করে ভাঙড়, বরাবরই সংঘাত এবং উত্তেজনার কেন্দ্র। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার যেন অনেক আগে থেকেই সেই উত্তাপ ছড়াতে শুরু করলো। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক এবং ভাঙড়ের অন্যতম প্রভাবশালী নেতা শওকত মোল্লা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। শুক্রবার সন্ধ্যায় ভাঙড় বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে সরকারি স্ট্রিট লাইট এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন শওকত মোল্লা। সোনপুর, কাশীপুর, কাঁঠালিয়া, পাকাপোল সহ একাধিক জায়গায় রোড লাইটের উদ্বোধন করার পাশাপাশি সাতুলিয়াতে সোলার RLI সিস্টেম এবং কৃষকদের সুবিধার জন্য আধুনিক সেচ ব্যবস্থার সূচনা করেন তিনি। এই সমস্ত কর্মসূচির ফাঁকে আয়োজিত জনসভা থেকে তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কড়া ভাষায় আক্রমণ করেন। নওশাদ সিদ্দিকীকে উদ্দেশ্য করে শওকত মোল্লা বলেন, যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে আগামী 2026 সালের বিধানসভা ভোটে ভাঙড়ের ভূমিপুত্রকে প্রার্থী করো। তার এই চ্যালেঞ্জ ভাঙড়ের রাজনৈতিক ময়দানে নতুন করে জল্পনা তৈরি করেছে। এখানেই না থেমে শওকত মোল্লা আরও দাবি করেন যে আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভাঙড় আসন থেকে 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে। তিনি নওশাদ সিদ্দিকীকে হুগলিতে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ওকে যদি লেজে গোপরে না করে দিতে পারি তাহলে আমি বাপের বেটা নই। তার এই ধরনের কড়া মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছে। রাজনৈতিক রণহুঙ্কারের পাশাপাশি শওকত মোল্লা তার বক্তব্যে কাজের প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনের আগেই ভাঙড় বিধানসভা কেন্দ্রের সর্বত্র পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন, যদি তিনি এবং তার এই প্রতিশ্রুতি পূরণ করতে না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। একদিকে প্রকাশ্য চ্যালেঞ্জ এবং অন্যদিকে উন্নয়ন ও প্রতিশ্রুতির মিশেল, সব মিলিয়ে শওকত মোল্লার এই পদক্ষেপ ভাঙড়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। টান টান উত্তেজনা, যুদ্ধ হাওয়া বইছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। এই আবহেই বড় খবর, তলে তলে বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে পাকিস্তান। বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে দেখে যুদ্ধ জিগির তুলছে পাকিস্তানও। ভারতকে বিপাকে ফেলতে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে হামলা চালাতে পারে পাকিস্তান। গোপনেই এই পরিকল্পনা ছক্কা হয়েছে। যেখানে সীমান্তে সেনা বাড়ানো হয়েছে, নৌসেনা এবং বায়ুসেনা তৎপর, সেখানেই পাকিস্তান পড়শি দেশের সাহায্য নিয়ে ভারতের হামলা চালানোর পরিকল্পনা করছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এই অঞ্চল বা জোনকে নিশানা করে হামলা চালাতে পারে পাকিস্তান। ভারতের পশ্চিমাঞ্চল যেমন রাজস্থান সীমান্ত এবং উত্তরে জম্মু কাশ্মীর জোনে গুলি চালাতে পারে। সেখানেই পূর্ব ভারত জোনে ফাইটার জেট দিয়ে হামলা করতে পারে পাকিস্তান। সেখানেই বাংলাদেশের সাহায্যের প্রসঙ্গ আসছে। সীমান্ত অস্থির করে হামলা করতে পারে পাকিস্তান, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। গোয়েন্দা রিপোর্ট হাতে আসার পরেই ভারত বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যেই পাঞ্জাব জয়সালমীর সীমান্তেও হাই অ্যালার্ট জারি করে হয়েছে এবং সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই এবার বাংলাদেশও নজরে। প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরেই 3 প্রতিবেশী দেশের সম্পর্কের সমীকরণ বদলেছে। একদিকে যেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে, সেখানেই আবার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়েছে বাংলাদেশ। যে পাকিস্তানকে আলাদা হয়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, তারাই আবার পাকিস্তানের কাছে মাথা নত করছে। সম্প্রতি পাক সেনাপ্রধান থেকে বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে গিয়েছিলেন। হৃদ্যতার আড়ালে এবার তলে তলে ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে দুই দেশ। পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র তাক করা রয়েছে ভারতের দিকে, এমনই হুঙ্কার দিতে দেখা গেল পাক প্রধানমন্ত্রী হানিফ আব্বাসিকে।
পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটককে হত্যার পর যে ৭ দফা কূটনৈতিক প্রত্যাঘাত করেছে ভারত, তার অন্যতম হল সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা। আর সেই প্রসঙ্গে এমন হুমকি দিয়েছে পাকিস্তান। হারিফের দাবি, ভারত যদি সিন্ধুর জলকে পাকিস্তানে না দেয় তাহলে এক পুরোদস্তুর যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত, এবং খেয়াল রাখুক পাকিস্তানের ১৩০টি পরমাণু অস্ত্র কেবল ভারতের দিকেই তাক করা। পাশাপাশি তার হুঁশিয়ারি, এই অস্ত্রগুলি প্রকাশ্যে প্রদর্শিত করা নেই, গোপন ডেরায় সেগুলি বসানো হয়েছে এবং যখন তখন আঘাত আনতে পারে। হানিফ বলেছেন, ওরা যদি জল সরবরাহ বন্ধ করে দেয় তাহলে যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আমাদের কাছে যা সামরিক সরঞ্জাম আছে, মিসাইল আছে, সেটা প্রকাশ্যে নেই। কেউ জানে না দেশের কোথায় কোথায় আমরা পরমাণু অস্ত্র তাক করে রেখেছি। আবারও বলছি, এইসব ব্যালিস্টিক মিসাইল সব তোমাদের দিকে তাক করা। প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটককে নৃশংস হত্যার ঘটনায় নিন্দায় মুখর গোটা বিশ্ব। ওই জঙ্গি হামলার পাক অনুপ্রবেশকারী জঙ্গিদের যুক্ত থাকার কথা জানা গিয়েছে। এমনকি পাক মদতদুষ্ট লস্করের ছায়া সংগঠন হামলার দায় স্বীকার করায় প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। জবাবে পাকিস্তানও করেছে বহু পদক্ষেপ। ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম আকার নিয়েছে। কার্যত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থায় পাক মন্ত্রীর হুঁশিয়ারিতে আবারও চড়ল পারদ। সেকেন্দারপুরে রাত্রে গ্রাম পাহারা দেওয়ার সময় যুবক খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল ইংলিশ বাজার থানার পুলিশ। মঙ্গলবার রাত্রে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে খুন হয়েছিল শিবু ওরফে নিমাই মণ্ডল। হামলায় আরও দুজন জখম হয়। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ গ্রেপ্তার করেছে 2 জনকে। এদিন পুলিশ দাবি করেছে, খুনের ঘটনার পর অভিযুক্তরা এই ঘটনাকে মোড় ঘোরাতে চেয়েছিল। তার পাশাপাশি গ্রামবাসীদেরও ভুল বোঝায়। পরদিন সকালে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। মালদহ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ঘটনার তদন্তে বাধা এবং ব্যাহত করার ষড়যন্ত্র করেছিল। বুধবার রাস্তা অবরোধের পাশাপাশি পুলিশের উপরে পাথর ছোড়ার পরিকল্পনাও তাদের মস্তিষ্ক প্রসূত, সেই কথা জানানো হয়েছে। কিন্তু কার উপর হামলার পরিকল্পনা ছিল, ওই এলাকাতে রাতে কি করতে গিয়েছিল ওই দুজন, সেই বিষয় নিয়ে কোনো আলোকপাত করেনি পুলিশ। মঙ্গলবার রাত্রের ওই খুনের পর বুধবার ওই এলাকা প্রবল উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ওই দিন সেকেন্দারপুর মালদহ মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। জনতা পুলিশের খণ্ডযুদ্ধ হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে উত্তেজিত জনতা। পথ চলতি গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয়। দীর্ঘ প্রায় ৮ ঘন্টা ধরে চলে অবরোধ। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তারপর পরিস্থিতি সামাল দেওয়া হয়। এই সব কিছুই ধৃতদের মস্তিষ্ক প্রসূত বলে দাবি পুলিশের। এদিন ধৃতদের মালদহ আদালতে তোলা হয়। ধৃতদের 5 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী 4 বা 5ই মে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এবং ধুলিয়ান এলাকা সফর করবেন। সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিপূরণের প্রক্রিয়া তদারকির জন্য তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেলা প্রশাসন ও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে, তিনি ধুলিয়ান পুরসভার কয়েকটি ওয়ার্ড পার্শ্ববর্তী গ্রাম পরিদর্শন করবেন। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত 450টি পরিবার এবং দোকানদারকে টিন, সিমেন্ট এবং আর্থিক সাহায্য প্রদান করেছে। ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, দলীয় তহবিল থেকে প্রায় 3 কোটি টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রশাসনিক তৎপরতার পাশাপাশি রাজ্য সরকারের সচিব পিপি সেলিম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তালিকা প্রস্তুত করেছেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরে দোকান মালিকদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করতে পারেন। এছাড়াও হিংসায় নিহত পরিবারের জন্য চাকরির প্রস্তাবও উত্থাপিত হতে পারে। এই সফর এলাকায় শান্তি ও পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা অশিক্ষক কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের জন্য বিকল্প বেতনের ব্যবস্থা করল রাজ্য। যতদিন না পর্যন্ত আদালতে মামলার ফয়সালা হচ্ছে ততদিন এই বেতন মিলবে। শনিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, আগামী মাস অর্থাৎ মে মাসেই সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন দাখিল করা হবে। এদিন নবান্ন সভাঘরে চাকরিহারা অশিক্ষক কর্মীদের সঙ্গে বৈঠক ছিল মুখ্য সচিব মনোজ পন্থের। সেখানেই ফোনে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মমতা। জানান, চাকরিহারাদের জন্য রাজ্য সরকার ব্যথিত। আদালতের রায় অমান্য করা সম্ভব নয়, তবে তাদের কিভাবে সংসার চলবে তা নিয়ে রাজ্য সরকার চিন্তিত। তাই তাদের জন্য বিকল্প বেতনের প্রস্তাব দেন মমতা। চাকরিহারা গ্রুপ কর্মীদের মাসিক 25,000 এবং গ্রুপ ডি চাকরিহারাদের জন্য
20,000 টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকারের শ্রম দপ্তর। এর সঙ্গে শিক্ষা দপ্তরকে যুক্ত করছে না রাজ্য। মুখ্যমন্ত্রীর কথায় রাজ্য সরকার ডানলপের বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকদের মাসিক 10,000 টাকা আর্থিক সাহায্য করে, তেমনি গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের আর্থিক সাহায্যের প্রস্তাব দেওয়া হচ্ছে। ওরা রাজি থাকলে এই টাকা দেওয়া হবে। যতদিন না আদালতে মামলার নিষ্পত্তি হয়। সুপ্রিম রায়ে এসএসসি 2016 সালের প্যানেল অনুযায়ী বাতিল 25,752 জনের চাকরি গিয়েছে। চাকরিহারারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতের মধ্যে যায় মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার শুনানি হয়। সেই শুনানিতে আদালত 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়োগের সময় দিয়েছেন বিচারপতি। ততদিন চাকরিহারা যোগ্য শিক্ষকরা চাকরি করতে পারবেন, সঙ্গে মিলবে বেতনও। কিন্তু চাকরিহারা অশিক্ষক কর্মীদের কাজে ফেরার অনুমতি দেয়নি শীর্ষ আদালত। এর ফলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবার তাদের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন মমতা, মাসিক ভাতার ঘোষণা করলেন। বালুরঘাটে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন জমিদাতারা। তাদের অভিযোগ, কর্পোরেশন প্রতিশ্রুতি দিয়েও তাদের চাকরি দেয়নি। তারা বলেন জমি দেওয়ার পরিবর্তে তাদের চাকরি পাওয়ার কথা। এই বিক্ষোভের ফলে গোডাউনে সারাদিন কোনো কাজকর্ম হয়নি। সূত্রের খবর, প্রায় 10 বছর আগে বালুরঘাটের চক্রভিগু এলাকায় কৃষকদের থেকে প্রায় 100 বিঘা জমি নেয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তার প্রতিশ্রুতি দিয়েছিল ওই 30 জন জমিদাতাকে চাকরি দেওয়া হবে। জমিদাতারা জানিয়েছেন এই নিয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। এদিকে গোডাউন নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, তাই জমিদাতারা ফুড কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু কর্তৃপক্ষ কোনো সদুত্তর না দেওয়ায় তাদের ঘোরাচ্ছিলেন। সেই কারণেই ওই জমিদাতারা একত্রিত হয়ে গোডাউনে গিয়ে তার গেটে তালা লাগিয়ে দেন। গোডাউনের কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। তাদের চাকরি না দিলে গোডাউনের কাজ সম্পূর্ণ করতে দেবেন না বলেন জমিদাতারা জানিয়েছেন। অন্যদিকে গোডাউন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, গোডাউন নির্মাণের কাজ শেষ হতে এখনো প্রায় 2 মাস সময় লাগবে। তারপরেই যোগ্যতা অনুযায়ী জমিদাতাদের চাকরি দেওয়া হবে। এর জন্য অন্তত 2 মাস সময় লাগবে। কিন্তু জমিদাতারা তা শুনতে রাজি নন। তাদের বিক্ষোভ, 100 জন শ্রমিক কাজ করতে পারেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। শাসক দলের কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও পরে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোষ্ঠীগত আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা শনিবার সংঘর্ষে রূপ নেয়। তৃণমূলের স্থানীয় নেতা রমেশ সাহা বলেন, একটি গোষ্ঠী এলাকায় প্রভাব বিস্তারের জন্য উস্কানি দিয়েছে। তবে কেষ্টপন্থী নেতা অমিত মণ্ডল পাল্টা অভিযোগ করে বলেন, এটা পরিকল্পিত হামলা। পুলিশ সুপার রাজেশ যাদব জানান, আহতদের চিকিৎসা চলছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ শৃঙ্খলার ঘাটতি নিয়েও প্রশ্ন তুলছে। এদিকে কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত 3 বাঙালি পর্যটকের পরিবারের সঙ্গে দেখা করেছেন এনআইএ আধিকারিকরা। বীরভূমের ঘটনার পাশাপাশি রাজ্যের অন্যান্য হিংসাপ্রবণ এলাকায় রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পরিকল্পনা করেছেন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।